প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা ক্লাস 12-এর আলোর প্রতিসরণ, গলীয় তলে আলোর প্রতিসরণের পর্ব 2 এর ক্লাস করব। এর আগের ক্লাসে আমরা গলীয় তলে আলোর প্রতিসরণ সম্পর্কে জেনেছিলাম। আজকের ক্লাসের প্রধান বিষয়বস্তু হলো লেন্স। লেন্স কি শিখব, লেন্স কিভাবে কাজ করে সেটা জানবো, অর্থাৎ লেন্সে প্রতিসরণের ফলে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় এবং এই গঠিত প্রতিবিম্ব সঙ্গে বস্তু দূরত্ব বা প্রতিবিম্ব দূরত্বের কেমন সম্পর্ক হয়, প্রতিবিম্বের প্রকৃতি কেমন হয়, অর্থাৎ প্রতিবিম্ব সৎ না অসৎ সেটা সম্পর্কে জানবো। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জানবো সেটা হলো লেন্সের সমীকরণ প্রতিষ্ঠা করব। যদিও সেগুলো পরবর্তী বিষয়, অনেক পরে পরে শিখব। আজকের ক্লাসের আমাদের প্রধান বিষয়বস্তু হলো লেন্স কী এবং লেন্স কিভাবে কাজ করে সেটা আমাদের শিখতে হবে। লেন্স কি, কাকে আমরা লেন্স বলবো? দুটো গলীয় তল দুটি গলীয় তল বা ও একটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ মাধ্যমকে লেন্স বলে। অর্থাৎ লেন্স হতে গেলে একটা স্বচ্ছ মাধ্যম সীমাবদ্ধ অবস্থায় থাকতে হবে, আর সেই স্বচ্ছ মাধ্যমের দুটো গলীয় তল থাকতে হবে, অথবা একটি গলীয় তল এবং একটি সমতল থাকলেই হবে। দুটো গলীয় তল থাকতে পারে অথবা একটি গলীয় তল এবং একটি সমতল, একটি গলীয় তল এবং একটি সমতল, মিনিমাম একটি গলীয় তল থাকতে হবে। আর এই যে সীমাবদ্ধ যে ভিতরের মাধ্যমটা সেটি স্বচ্ছ মাধ্যম হতে হবে, হলেই আমরা এটাকে লেন্স বলবো। স্বচ্ছ মাধ্যম বলতে আমরা কি বলতে চাইছি? এই মাধ্যমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ ঘটবে, অর্থাৎ আলো এই মাধ্যম অতিক্রম করে ওপারে যেতে পারবে। এই গলীয় তলে আপতিত হয়ে এই মাধ্যমের মধ্যে দিয়ে অতিক্রম করে অপর মাধ্যমে বা অপর তল দিয়ে নির্গত হয়ে যেতে পারবে। আমরা লেন্স কাকে বলে বুঝলাম, এবার বুঝবো লেন্সের প্রকারভেদ, অর্থাৎ লেন্সটিকে কত রকম ভাগে ভাগ করা যায়। লেন্স প্রধানত দুই প্রকার, উত্তল লেন্স এবং অবতল লেন্স। আমরা জানি লেন্স দুই প্রকার, উত্তল লেন্স আর এদিকে হলো অবতল লেন্স। এর ইংরেজি হচ্ছে কনকেভ লেন্স। কনকেভ লেন্স, এটা কনভেক্স লেন্স। উত্তল লেন্স কাকে বলে? আমরা সাধারণত যে লেন্সের দুটো প্রান্ত সরু এবং মাঝখানটা মোটা হয় সেটাকে উত্তল লেন্স বলি। দুটি প্রান্ত সরু ও মাঝখানে মোটা, সেটাকে সাধারণত আমরা উত্তল লেন্স বলি। আর অবতল লেন্স বলতে কাকে বোঝায়? যে লেন্সের মাঝখানটা সরু কিন্তু দুটো প্রান্ত মোটা। মাঝখান সরু ও দুটি প্রান্ত মোটা, এই উত্তল লেন্সের একটা ছবি আঁকলে আরও পরিষ্কার হবে সংজ্ঞাটা। আগে এই লেন্সকে তিনটে ভাগে ভাগ করা যায়, এই উত্তল লেন্সকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা কি হচ্ছে, একটা হচ্ছে উভত্তল লেন্স, উভত্তল লেন্স
উভয়তল না বলে এর ইংরেজি টার্মটা লিখি, বাই কনভেক্স। এটা হচ্ছে বাই প্ল্যানো কনভেক্স, আর এটা কনকেভো কনভেক্স। কনভেক্স। এই আমরা উত্তল লেন্সকে প্রধানত এই তিনটে ভাগে ভাগ করতে পারি। কি কি হলো? বাইকনভেক্স। বাইকনভেক্স লেন্স মানে যে লেন্সের দুটি তলই উত্তল, সেটাকে বাইকনভেক্স লেন্স। দুটো তল সমানভাবে উত্তল নাও হতে পারে, একটা কম উত্তল একটা বেশি উত্তল হতে পারে, কিন্তু দুটো তলই উত্তল হলে সেটাকে বাইকনভেক্স লেন্স। প্ল্যানো কনভেক্স অর্থাৎ একটা তল সমতল এবং একটা তল উত্তল হলে সেটাকে আমরা বলবো প্ল্যানো কনভেক্স লেন্স। আর কনকেভো কনভেক্স অর্থাৎ একটি তল অবতল এবং একটি তল উত্তল হলে সেটাকে আমরা কনকেভো কনভেক্স লেন্স বলি। এদের বাংলাগুলো অর্থাৎ এই বাইকনভেক্স, প্ল্যানো কনভেক্স বা কনকেভো কনভেক্স, এর বাংলাগুলো খুব জটিল, মনে রাখার সমস্যা দেয়। ইংরেজিগুলো মনে রাখলেই হবে। এই যে সংজ্ঞাগুলো জানলাম, এদের বাংলাটা হচ্ছে বাইকনভেক্স অর্থাৎ উভয়তল, প্ল্যানো কনভেক্স হচ্ছে সমতলোত্তল অর্থাৎ একটি সমতল এবং একটি উত্তল। এটা অবতল উত্তল তল অর্থাৎ একটি অবতল আর একটি উত্তল তল আছে। এই যে কনকেভো কনভেক্স লেন্সের উত্তল পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ অবতল পৃষ্ঠের তুলনায় কম হয়। এটা একটু মনে রাখতে হবে যে কনকেভো কনভেক্স লেন্সের উত্তল পৃষ্ঠের ব্যাসার্ধ লেস দেন অবতল পৃষ্ঠ। কেন? এটা মনে রাখার কারণ, যখন আমরা অবতল লেন্সের প্রকারভেদগুলো জানব তখন তফাৎটা ধরতে পারবো। কেন মনে রাখতে হবে? এইগুলো হলো উত্তল লেন্স। আবার অবতল লেন্সকে ঠিক একই রকমভাবে তিনটে ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হলো এটা বাই কনভেক্স ছিল, ওটা বাই কনকেভ। এটা হচ্ছে বাই কনকেভ অর্থাৎ উভবতল। বাংলায় বললে হবে উভবতল, দুটো তলই অবতল। ছবিটা যদি অঙ্কন করি এরকম দেখতে হয়। আর একটা কি? আর একটা হচ্ছে প্ল্যানো কনকেভ অর্থাৎ অবতলোত্তল। প্ল্যানো কনকেভের বাংলা হবে সমবতল। সমবতল অর্থাৎ একটা প্লেন সমতল এবং একটা তল সমতল, একটা তল অবতল। এটা হচ্ছে প্ল্যানো কনকেভ। এখানে যেমন ছিল প্ল্যানো কনভেক্স, ওটা প্ল্যানো কনকেভ। আর কনভেক্সো কনকেভ অর্থাৎ এর একটি তল কি হবে? এর একটি তল হবে উত্তল আর একটি তল হবে অবতল। কনভেক্সো কনকেভ মানে একটি তল উত্তল একটি তল অবতল, এর মতোই। তফাৎ কি? তফাৎ এর উত্তল তলের বক্রতা ব্যাসার্ধ কম ছিল, এর অবতল তলের বক্রতা ব্যাসার্ধ কম। কার তুলনায়? উত্তল তলের তুলনায়। আসলে আমরা এই দুটো লেন্সকে একই বলে মনে করতে পারি, ওই কারণেই তফাৎটা বললাম। এখানে উত্তল তলের বক্রতা ব্যাসার্ধ কম আর ওই লেন্সটার ক্ষেত্রে অবতল তলের বক্রতা ব্যাসার্ধ কম। এই হলো লেন্সের প্রকারভেদ। আচ্ছা, লেন্সে যে সংজ্ঞা বলেছিলাম, দুটি প্রান্ত সরু ও মাঝখানটা মোটা। কেন? দেখো এই দুটো প্রান্ত সরু আর মাঝখানটা মোটা, তাই এটাকেই
লেন্স বলা হচ্ছে উত্তল লেন্স, এরও তাই দুটো প্রান্ত সরু, এরও তাই। কিন্তু যদি অবতল লেন্সগুলো লক্ষ্য করো, দেখো দুটো প্রান্ত মোটা, মাঝখানটা সরু, তাই অবতল লেন্স বলা হলো। আমাদের কিন্তু এই বাংলাগুলো, অর্থাৎ যে লেন্সের প্রকারভেদের বাংলাগুলো লিখলাম, সেগুলো মনে রাখা খুব কঠিন হবে, বুঝতেও পরে অসুবিধা হবে। তাই চেষ্টা করব ইংরেজি টার্মগুলো মনে রাখার। ইংরেজি টার্মগুলো মনে রাখলে আমরা দেখবে গণনা করতে সুবিধা হবে। এবারে বুঝবো লেন্সের ক্রিয়া, অর্থাৎ লেন্স কিভাবে কাজ করে, লেন্সে যে আলোর প্রতিসরণ হয়, প্রতিসরণ কিভাবে ঘটে সেটা একটু বোঝার চেষ্টা করব। লেন্সের ক্রিয়া বুঝতে গেলে আমাদের প্রধান অক্ষের ধারণাটা একটু জানতে হবে। যদিও প্রধান অক্ষের সংজ্ঞা এর পরেও আমরা শিখব, কিন্তু তবুও লেন্সের ক্রিয়া বুঝতে গেলে আমাদের প্রধান অক্ষের ধারণাটা একটু জেনে রাখার দরকার। প্রধান অক্ষ কি? ধরো আমি একটা উত্তল লেন্স অঙ্কন করলাম। আমরা শিখব কি, আমাদের শেখার বিষয়বস্তু হচ্ছে লেন্সের ক্রিয়া, এটাই সম্পর্কে জানবো। কিন্তু তার আগে আমরা একটু প্রধান অক্ষ বলি। এই যে লেন্স আঁকলাম, দুটো লেন্স, একটা লেন্স উত্তল লেন্স, এই যে লেন্সের এই তলটার, এটা তো একটা গোলকের অংশ, এই তলটি একটি গোলকের অংশ, তো তার বক্রতা কেন্দ্র এখানে C1। আবার এই লেন্সটা একটি গোলকের অংশ, তার বক্রতা কেন্দ্র এদিকে C2। লেন্সের দুটো গোলীয় তল, দুটো গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রগুলোকে কি বলা হচ্ছে? বক্রতা কেন্দ্র। এই বক্রতা কেন্দ্র দ্বয়ের সংযোজক সরলরেখাই হলো লেন্সের প্রধান অক্ষ। একই রকমভাবে যদি অবতল লেন্সের কথা বলি, দেখো এই গোলীয় তলটার বক্রতা কেন্দ্র এদিকে আছে, আর এই গোলীয় তলটার বক্রতা কেন্দ্র এদিকে আছে। এই বক্রতা কেন্দ্র দুটো জুড়ে দিলে যে সরলরেখা পাওয়া যায় সেটাকে আমরা কি বলি? প্রধান অক্ষ। হ্যাঁ, দুটো তল যদি গোলীয় না হয়ে এমন হতো, একটা তল সমতল আর একটা তল গোলীয় তল, এর প্রধান অক্ষ কোনটা বলতাম? সেক্ষেত্রে এই যে গোলীয় তলটা আছে তার বক্রতা কেন্দ্র দিয়ে আমি এই সমতলের ওপর, কারণ সমতলের তো বক্রতা কেন্দ্র পাবো না, সমতলের বক্রতা ব্যাসার্ধ অসীমে, ফলে এর বক্রতা কেন্দ্র আমরা আগেরগুলোর মতো অঙ্কন করতে পারবো না। তাই এর গোলীয় তল দিয়ে, এই প্রথম গোলীয় তলের বক্রতা কেন্দ্র দিয়ে সমতলের ওপর লম্ব অঙ্কন করব, সেটাই হবে প্রধান অক্ষ। এবার একটু আমরা লেন্সের ক্রিয়া বুঝব। আসলে কী হয় যেন, উত্তল লেন্সকে আমরা অভিসারী লেন্স বলি এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলি। দেখো, এর আগে লেন্সের ক্রিয়া বোঝার আগে আমাদের প্রিজম সম্পর্কে জানতে হবে। প্রিজমটা আমরা জানি, একবার মনে করে নিই। প্রিজমে কী ছিল? প্রিজমের চারপাশে যদি লঘু মাধ্যম থাকে, অর্থাৎ প্রিজমের উপাদানের তুলনায় চারপাশে যে উপাদানটা আছে তার প্রতিসরাঙ্ক কম হলে প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ফলে আমরা জানি আলোক রশ্মি সর্বদা ভূমির দিকে বেঁকে যায়। ঠিক এই নীতিটা কাজে লাগিয়ে লেন্সের ক্রিয়াটা বোঝার চেষ্টা করব। প্রকৃতপক্ষে কী হয় দেখো, আমি যদি একটা উত্তল লেন্স অঙ্কন করি, একটি উত্তল লেন্সকে আমরা অসংখ্য প্রিজমের সমষ্টি রূপে কল্পনা করতে পারি। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যদি ভাগ করে নিই, মাঝের অংশটা হবে একটি সমান্তরাল কাঁচ ফলক, বাকিগুলো এক একটি প্রিজম। দেখো এই যে অংশটা, এটা একটি সমান্তরাল কাঁচ ফলক, এইটা। বাকি অংশ যেমন এই অংশটা বা এই অংশটা, এটা কি একটা প্রিজম, বা এটাও একটা প্রিজম, কিন্তু এর মাথাটা কাটা। এটা যদি 1 নম্বর প্রিজম ধরি, এটা 2 নম্বর প্রিজম, এটা 3 নম্বর প্রিজম। এইভাবে আমরা উত্তল লেন্সকে অনেকগুলি প্রিজমের সমষ্টি ধরতে পারি। এবার কি হলো, এই উত্তল লেন্সে সমান্তরাল আলোক রশ্মি এসে পড়লো। আমি দুটো প্রান্তে দুটো সমান্তরাল আলোক রশ্মি অঙ্কন করলাম।
পড়ার পর প্রতিসরণ হবে, প্রতিসরণের ফলে আলোকরশ্মি কী হবে, ভূমির দিকেই বেঁকে যাবে। অর্থাৎ দেখবে এই আলোকরশ্মিটা প্রতিসরণের পর এই প্রিজমের মধ্যে দিয়ে ভূমির দিকে বেঁকে যাবে, গিয়ে প্রিজমের দ্বিতীয় তল থেকে, প্রিজম নয় লেন্সের দ্বিতীয় তল থেকে নির্গত হবে। একই রকমভাবে এই আলোকরশ্মিটা প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসরণ হয়ে ভূমির দিকে নির্গত হবে। এর ভূমি যেহেতু ওপরের দিকে, এই প্রিজমটা দেখো, তাই ওপরের দিকে উঠে গেল। প্রকৃতপক্ষে ভূমির দিকে বাঁকলো, যেহেতু ভূমিটা উল্টে আছে তাই ওপরের দিকে নির্গত হলো। এইভাবে দ্বিতীয় প্রিজমটার ক্ষেত্রেও তাই হবে, আলোকরশ্মি এরকমভাবে ভূমির দিকে বেঁকে যাবে। এই নিচের প্রিজমটা যেহেতু উল্টে আছে, আলোকরশ্মি এইভাবে ভূমির দিকে বেঁকে যাবে। কিন্তু এই মাঝের সমান্তরাল কাঁচফলকে আমরা জেনেছিলাম, সমান্তরাল কাঁচফলকের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ফলে কোনো চ্যুতি ঘটে না, অর্থাৎ আলোকরশ্মি সরাসরি নির্গত হয়ে যাবে। তাই দেখবে এই আলোকরশ্মিটা অর্থাৎ প্রধান অক্ষগামী আলোকরশ্মি সরাসরি নির্গত হয়ে যাবে। এইভাবে একাধিক রশ্মি প্রিজমে মধ্যে দিয়ে প্রতিসরণের পর, প্রিজম বলছি লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের পর কি হলো, লেন্সের প্রধান অক্ষের ওপর মিলিত হলো। সব আলোকরশ্মি দেখো, সমান্তরাল আলোকরশ্মি এসে একটি বিন্দুতে মিলিত হলো, তাই এটাকে আমরা কি বলি, এটাকে বলি অভিসারী লেন্স। যেহেতু এই সমান্তরাল আলোকরশ্মিকে কি করছে, অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করছে, তাই এটাকে অভিসারী লেন্স বলে। তাই উত্তল লেন্সের আরেকটা নাম হলো অভিসারী লেন্স। এবার একটু আমরা অবতল লেন্সের ক্রিয়াটা যদি বোঝার চেষ্টা করি। অবতল লেন্সের ঠিক কী ছিল, মাঝখানটা সরু আর দুটো প্রান্ত মোটা। আমরা অবতল লেন্সকেও অসংখ্য প্রিজমের সমষ্টি হিসেবে ধরতে পারি, যে প্রিজমগুলোর শীর্ষবিন্দু বা অগ্রভাগ প্রধান অক্ষর দিকেই রয়েছে। এর যেমন কি ছিল, প্রধান অক্ষ এটা যদি বলি, এই রশ্মিটা, এই রেখাটা সব ওপরে ছিল, প্রধান অক্ষের বিপরীত দিকে ছিল। কিন্তু অবতল লেন্সের দেখো, ছবিটা আঁকলে বুঝতে পারবে, এই তো অবতল লেন্স, আর এটা প্রধান অক্ষ। এবার দেখো আমি লেন্সটাকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিচ্ছি। যদি ভাবো এই অংশটা, দেখো এটা একটি প্রিজম, এটাও একটি প্রিজম। যদিও আমার আঁকাটা একটু সূক্ষ্মভাবে আঁকলে প্রিজম বোঝা যেত। যাই হোক, এই দুটো প্রিজম, যার ভূমি কোন দিকে আছে, বাইরের দিকে, শীর্ষবিন্দুটা প্রধান অক্ষর দিকেই আছে, প্রধান অক্ষের দিকে মুখ করে আছে। এখানটায় যেমন কী হয়েছিল, উল্টো ছিল। ঠিক এই একটা প্রিজম, যার ভূমিটা কোন দিকে আছে, ওপরের দিকে, এদিকে ভূমি আছে। এই একটা প্রিজম, যার ভূমি এদিকে আছে। এবার এরকম একটি আলোকরশ্মি পড়লো, পড়ার পর প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসরণ হবে। প্রতিসরণ হলে কি হবে, ভূমির দিকে বেঁকে যাবে। এর ভূমি যেহেতু ওপরের দিকে, দেখো ওপরের দিকে উঠে যাচ্ছে। এক্ষেত্রেও আলোকরশ্মি এই প্রিজমটার মধ্যে যদি ভাবি, প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসরণের পরে ভূমির দিকে বেঁকে গেল। ভূমি যেহেতু নিচের দিকে, তাই এইদিকে বেঁকে গেল। এইভাবে প্রত্যেকটা প্রিজমের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। মাঝখানে যেটা আছে সেটা কাঁচ ফলক ধরতে পারি, ফলে কী হবে, কাঁচ ফলকের মধ্য দিয়ে কি হয়, আলোকরশ্মির কোনো চ্যুতি ঘটে না, সরাসরি নির্গত হয়ে গেল। এবার যদি আমরা এই আলোকরশ্মিকে ডট ডট করে বাড়াই, অর্থাৎ প্রতিষ্ঠিত রশ্মি দুটোকে যদি ডট ডট করে বাড়াই, এরা যেখানে মিলিত হবে, মানে কি, ওরা একটা বিন্দু থেকে কি মনে হচ্ছে, চারিদিকে ছড়িয়ে পড়ছে, তাই না? এই প্রতিষ্ঠিত রশ্মিগুলো এই এফ বিন্দুটা থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে, তাই এটাকে বলা হয় অপসারী লেন্স। অপসারী লেন্স। এখানটায় যেমন একটা বিন্দুতে প্রতিষ্ঠিত রশ্মিগুলো মিলিত হয়েছে, এখানটা কি হচ্ছে, একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে অপসারী লেন্স। দেখো উত্তল লেন্স কিন্তু কখনো কখনো অপসারী লেন্সের মতো কাজ করে। উত্তল লেন্স প্রধানত কি বললাম, অভিসারী লেন্স, কিন্তু অপসারী লেন্সের ন্যায়ও কাজ করতে পারে। কখন, যদি আলোকরশ্মিগুলো প্রিজমের ভূমির দিকে না বেঁকে শীর্ষের দিকে বেঁকে যেত। শীর্ষের দিকে বেঁকে যেতে পারে তো, কারণ আমরা প্রিজমে শিখেছিলাম যে প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসরণের ফলে আলোকরশ্মি যে সর্বদা ভূমির দিকে বাঁকবে এর কোনো নিশ্চয়তা নেই, শীর্ষের দিকেও বেঁকে যেতে পারে। কখন, যখন প্রিজমের চারপাশের উপাদানের প্রতিসারাঙ্ক প্রিজমের তুলনায় বেশি, বা খুব সহজ কথায় বললে প্রিজমটি যখন ঘন মাধ্যমে অবস্থিত হবে, তখন কী হবে, আলোকরশ্মি প্রতিসরণের পর ভূমির দিকে না বেঁকে শীর্ষের দিকে বাঁকবে। এখানেও তাই, আমরা যদি লেন্সকে, একটা উত্তল লেন্সকে এমন একটি মাধ্যমে রাখলাম যে চারপাশের প্রতিসরাঙ্ক লেন্সের উপাদানের তুলনায় বেশি, সেক্ষেত্রে দেখবে আলোকরশ্মি
এই ভূমির দিকে না বেঁকে শীর্ষের দিকে বেঁকে যাবে, অর্থাৎ উত্তল লেন্সটা দেখবে অবতল লেন্সের মতোই কাজ করছে। অর্থাৎ আমরা বলতে পারি যখন লেন্সের চারপাশে মাধ্যমের উপাদানের প্রতিসরাঙ্ক লেন্সের উপাদানের তুলনায় কম হবে, তখন লেন্সটি উত্তল লেন্সকে অভিসারী এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলবো। কিন্তু যদি প্রতিসরাঙ্ক বেশি হয়ে যায় পারিপার্শ্বিক মাধ্যমের, সেক্ষেত্রে উত্তল লেন্সকে অপসারী লেন্স বা উত্তল লেন্সটি অবতল লেন্সের ন্যায় কাজ করে, এবং অবতল লেন্স কি হবে, অবতল লেন্স অপসারী না বলে সেক্ষেত্রে কার মতো কাজ করবে, অভিসারী লেন্সের মতো কাজ করে। এর উদাহরণ একটা আমরা জানি, দেখো পুকুরের জলে যখন পুকুরের জলের মধ্যে দিয়ে, এটা ধরো একটি পুকুরের জলের মধ্যে দিয়ে যখন বুদবুদ ওপরে ওঠে, বুদবুদ মানে বায়ু থাকে, এর ভিতরে বায়ু আছে, তাই না? দেখো এই লেন্সের, এটা একটা লেন্সের মতো কাজ করে, তলগুলো কেমন উত্তল, কিন্তু এটি অবতল লেন্সের ন্যায় কাজ করবে। দেখে মনে হয় উত্তল, যেহেতু তল দুটো উত্তল হয়ে আছে, তাই আমি বলতে পারি যে জলের মধ্যে বায়ুর বুদবুদ উত্তল লেন্স, কিন্তু দেখবে এটি অবতল লেন্সের ন্যায় কাজ করে। কারণটা কি? কারণ এই চারপাশে যে জল আছে তার প্রতিসরাঙ্ক 1.33, আমরা জানি জলের প্রতিসরাঙ্ক 1.33, আর ভিতরে যে বায়ু আছে তার প্রতিসরাঙ্ক 1। ফলে দেখো এই যে লেন্সটির তুলনায় চারপাশের প্রতিসরাঙ্ক কি হলো, লেন্সটির তুলনায় চারপাশের প্রতিসরাঙ্ক বেশি হয়, লেন্সটি অবতল লেন্সের ন্যায় কাজ করবে। এই হলো লেন্সের ক্রিয়া। এবার আমরা লেন্স সংক্রান্ত কয়েকটি রাশি জানবো। তাহলে লেন্সকে আমরা খুব সহজ ভাষায় অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র প্রিজমের সমষ্টি রূপে কল্পনা করতে পারি। একটা লেন্স, উত্তল লেন্স দেখতে উত্তল, সেটি উত্তলের মতো কাজ করবে এর কোনো নিশ্চয়তা নেই। পুরোপুরি নির্ভর করে যে লেন্সটি কোন মাধ্যমে অবস্থান করছে তার প্রতিসরাঙ্কের ওপর, মাধ্যমটির প্রতিসরাঙ্কের ওপর লেন্সের ক্রিয়া নির্ভর করে। আমি আরও একটা উদাহরণ বলতে পারি। ধরো আমি একটা লেন্স রেখেছি, এরকম একটা লেন্সকে এরকম একটা তরলের মধ্যে নিমজ্জিত করে রেখেছি, তেলের মধ্যে, যে তেলের প্রতিসরাঙ্ক 1.7 আর লেন্সটার প্রতিসরাঙ্ক 1.5, মানে লেন্সটি নয়, লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক 1.5 আর চারপাশে তরলের প্রতিসরাঙ্ক 1.7। তাহলে লেন্সটা দেখতে উত্তল, কাজ করবে কার মতো, অবতল লেন্সের ন্যায় কাজ করবে। লেন্স সংক্রান্ত কয়েকটি রাশি, এই রাশিগুলো আমাদেরকে পরবর্তীকালে এই চ্যাপ্টারটা জানতে সাহায্য করবে, বা এদের নামগুলো জানলে আমরা রাশিগুলো সম্পর্কে বিস্তৃত জানতে পারব। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে লেন্সের বক্রতা কেন্দ্র। আচ্ছা, আমি শুধু লিখছি বক্রতা কেন্দ্র, সবই তো লেন্স সংক্রান্ত। বক্রতা কেন্দ্র এর আগেই আমরা শিখলাম, তবু আরও একবার বলে দিই। ধরো এটি একটি উত্তল লেন্স, লেন্সের দুটো গলীয় তল, এই একটি গলীয় তল, এই গলীয় তলের, এটা কি একটি গোলকের অংশ, তো গলীয় তলটি যে কোনো একটি গোলকের অংশ, তার কেন্দ্র C1 যদি লিখি, এটা হলো এই গলীয় তলের বক্রতা কেন্দ্র। অর্থাৎ লেন্সের গলীয় তলগুলি যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রগুলোকে আমরা বক্রতা কেন্দ্র বলি। একই রকমভাবে এই গলীয় তলের বক্রতা কেন্দ্র কোন দিকে থাকবে, এদিকে C2। আমরা কি এই নামটা বিপরীতভাবে লিখতে পারতাম, অর্থাৎ এটাকে C1 এটাকে C2 বলতে পারতাম। এখন নির্ভর করবে আলোকরশ্মিটা কোন দিকে এসে প্রথমে পড়েছে, অর্থাৎ কোন তলে আপাতিত হয়েছে। আলোকরশ্মি যদি এই তলটায় প্রথমে আপাতিত হয়, সেক্ষেত্রে এটিকে আমরা প্রথম তল বলি, আর তাই এই তলের বক্রতা কেন্দ্রকে আমরা প্রথম বক্রতা কেন্দ্র বা C1 দ্বারা প্রকাশ করি। একই রকমভাবে যদি আলোকরশ্মি বিপরীত দিক থেকে আসতো, সেক্ষেত্রে এই তলটা প্রথম তল হতো, আর এর বক্রতা কেন্দ্রকে আমরা C1 বলতাম। তাহলে আমরা বক্রতা কেন্দ্র বুঝলাম। এবার বুঝবো প্রধান অক্ষ। লেন্সের দুটো বক্রতা কেন্দ্র থাকে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন, যদি লেন্সটি প্ল্যানো কনভেক্স লেন্স হয়, অর্থাৎ একটি তল সমতল এবং একটি তল উত্তল বা অবতল, যাই হোক, প্ল্যানো কনভেক্স বা প্ল্যানো কনকেভ, ধরো এই লেন্সটার কথা যদি ভাবি, এই লেন্সটার ক্ষেত্রে
এই তলটি সমতল তো, অর্থাৎ প্রথম তলটি যদি সমতল ধরে আলোকরশ্মি এভাবে গিয়ে পড়েছে, এই প্রথম তলটির বক্রতা কেন্দ্র কোথায় থাকবে? সমতলের বক্রতা ব্যাসার্ধ অসীম, অর্থাৎ এর ক্ষেত্রে বক্রতা কেন্দ্র কিন্তু আমরা দেখাতে পারবো না, বলবো এই তলটির বক্রতা কেন্দ্র অসীমে অবস্থিত। কিন্তু এই যে দ্বিতীয় তলটি, অর্থাৎ যে তলে আলোকরশ্মি প্রতিষ্ঠিত হবে বা যে তল দিয়ে আলোকরশ্মি নির্গত হবে, এইভাবে তো আলোকরশ্মি প্রতিসরণের পর নির্গত হবে, এই তলের বক্রতা কেন্দ্র কোন দিকে থাকবে? এদিকে, এটা C2, যেহেতু এটা গোলকের অংশ, এই যে গোলকের অংশ, এর বক্রতা কেন্দ্র। অর্থাৎ আমরা বলতে পারি যদি কোনো লেন্সের একটি তল সমতল হয়, তার এক সমতলটির বক্রতা কেন্দ্র আমরা দেখাতে পারবো না, আছে বক্রতা কেন্দ্র অসীমে। প্রধান অক্ষ কি? প্রধান অক্ষ এই যে লেন্সের দুটো গলীয় তলের বক্রতা কেন্দ্র দুটোর সংযোজক সরলরেখা, অর্থাৎ বক্রতা কেন্দ্র দুটি জুড়ে দিলে যে সরলরেখা পাওয়া যায় সেটাকেই আমরা বলি প্রধান অক্ষ। আর এই তলটার বলবো কি, এই তলটার বক্রতা কেন্দ্র কিভাবে বুঝবো? এই বক্রতা কেন্দ্র বুঝলাম, প্রধান অক্ষ অঙ্কন করব কিভাবে? এই লেন্সের ক্ষেত্রে তো খুব সহজে, যেহেতু দুটি বক্রতা কেন্দ্র তাই জুড়ে দিয়েছি, সরলরেখা পেয়েছি, প্রধান অক্ষ বলেছি। এর ক্ষেত্রে কি করা হয় আমি একটু আগেই বলেছিলাম, এই বক্রতা কেন্দ্র দিয়ে সমতলের ওপর লম্ব অঙ্কন করব, লম্বটাকে বৃদ্ধি করে দেবো, দিলেই হবে প্রধান অক্ষ। অর্থাৎ একটি তো বক্রতা কেন্দ্র পাচ্ছি, সেটা দিয়ে সমতলটির ওপর লম্ব অঙ্কন করব, সেটাই হবে প্রধান অক্ষ। এরপরে আসে বক্রতা ব্যাসার্ধ। নিশ্চয়ই বুঝতে পারছো শব্দটা কি? বক্রতা ব্যাসার্ধ। ব্যাসার্ধকে সাধারণত বড় হাতের আর দ্বারা লেখা হয়। দর্পণে আমরা শিখেছিলাম বক্রতা ব্যাসার্ধকে ছোট হাতের আর, লেন্সের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধকে ক্যাপিটাল আর দ্বারা লেখা হয়। বক্রতা ব্যাসার্ধ কি? এই যে লেন্সগুলি, যে গোলকের অংশ, লেন্সের তল দুটি যে গোলকের অংশ, তার বক্রতা ব্যাসার্ধকে, তার ব্যাসার্ধকে লেন্সের বক্রতা ব্যাসার্ধ বলবো। দেখো এই যে তল, প্রথম তলটির বক্রতা ব্যাসার্ধ কোথা থেকে? ঠিক মাঝখান থেকে মেরু বলেছিলাম, এখান থেকে এইটুকুনি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। অর্থাৎ যদি এটা এ নাম দিই, AC1টা হবে প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ, যেটা R1। আর একই রকমভাবে এই তলটার কথা হবে, এই দ্বিতীয় তলটির, এটা যদি বি বিন্দু দিই তাহলে BC2টা হবে দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ। AC1টা প্রথম তল, BC2টা দ্বিতীয় তল, মানে বি থেকে C2 পর্যন্ত ডিস্টেন্স। লেন্সের দুটো তলের বক্রতা ব্যাসার্ধ কি সমান হতে পারে? অর্থাৎ R1 এবং R2 এরকম হতে পারে কি? AC1 এর মান যা, BC2র মান কি তাই হতে পারে? হ্যাঁ, হতে পারে। দুটো তলের বক্রতা ব্যাসার্ধ সমান হতে পারে, অসমানও হতে পারে। যেমন এই লেন্সের ক্ষেত্রে দেখো, এই লেন্সের প্রথম তলটির বক্রতা ব্যাসার্ধ কত? R1। এই তলটির বক্রতা ব্যাসার্ধ R1টার মান কত হবে? অসীম। যেহেতু এটা কি সমতল, বক্রতা ব্যাসার্ধ অসীম, কিন্তু এই তলটার বক্রতা ব্যাসার্ধ কিছু একটা মান পাবো, R2, তাই না? R2টা কত হবে? এখান থেকে এই ডিস্টেন্সটা, এটা যদি A বলতাম, এটা যদি B বলতাম, BC2টা কি হবে? R2। বোঝা গেল? অর্থাৎ লেন্সের দুটো তলের বক্রতা ব্যাসার্ধ পৃথক পৃথকও হতে পারে, সমানও হতে পারে। এবার একটু আমরা বুঝবো আলোক কেন্দ্র। খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক, আলোক কেন্দ্র সম্পর্কে বুঝবো। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। দর্পণের ক্ষেত্রে মেরু যে ভূমিকা পালন করেছিল, এখানটায় লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র সেই ভূমিকা পালন করবে। আচ্ছা, আলোক কেন্দ্র কেমন, তার জন্য আমরা একটা ছবি আঁকি। এইটা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি। এসো, আলোক কেন্দ্রটি। আচ্ছা, আলোক কেন্দ্র বোঝার আগে আমরা আরও একটা শব্দের একটু অর্থ বুঝে নিলে ভালো হতো। এটা 4 নম্বর। 5 নম্বরে হচ্ছে, এটা একটু আগে বুঝলেই ভালো হতো, সেটা হলো পাতলা লেন্স। পাতলা প্রিজম পড়েছিলাম, পাতলা লেন্স কি জানো? পাতলা লেন্স হচ্ছে যে লেন্সের বক্রতা ব্যাসার্ধের তুলনায় এই বেধটা খুব কম। মানে বক্রতা ব্যাসার্ধ, এটা একটু আগেই বললাম, বক্রতা ব্যাসার্ধ মানে কোনটি? এই তলের ব্যাসার্ধ বা এই তলের ব্যাসার্ধ R1 R2 যেটা লিখছিলাম, তার তুলনায় যদি বেধটা খুব কম হয়, সেই লেন্সগুলোকে আমরা পাতলা লেন্স বলবো। আমাদের সিলেবাসে
যা কিছু জানবো, যত ধরনের লেন্স সম্পর্কে জানবো সবই পাতলা লেন্স, অর্থাৎ এই বক্রতা ব্যাসার্ধের তুলনায় বেধটা খুবই কম। যাই হোক, আমরা এবারে এই আলোক কেন্দ্রটা বোঝার চেষ্টা করি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আলোক কেন্দ্র কি? আমি একটা লেন্স অঙ্কন করলাম। এই লেন্সের প্রধান অক্ষ মনে আছে বক্রতা কেন্দ্র দুটোর সংযোজক সরলরেখা, অর্থাৎ ধরো এটা C1 আর এটা C2, এই তলটাকে আমরা প্রথম তল ধরছি, তাই তো? এখন এই লেন্সের ওপর একটি আলোক রশ্মি এসে আপাতিত হলো। যে কোনো আলোক রশ্মি যেভাবে খুশি অঙ্কন করতে পারো। আমি এইভাবে অঙ্কন করেছি বলে যে তোমাদের এইভাবে অঙ্কন করতে হবে এরকম নয়, যেভাবে খুশি অঙ্কন করতে পারো। ধরো এই AB আলোক রশ্মি বি বিন্দুতে এসে আপাতিত হলো, হলে কী হবে? প্রতিসরণ ঘটবে, লেন্সের মধ্যে দিয়ে প্রতিসৃত হয়ে দ্বিতীয় তল থেকে নির্গত হবে, বুঝছে? অর্থাৎ ABটা হলো আপাতিত রশ্মি, লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণ ঘটল BC হয়ে CD বরাবর নির্গত হবে। আমি একটি আলোক রশ্মি এঁকেছি, তোমরা অসংখ্য আলোক রশ্মি অঙ্কন করতে পারো, যত খুশি যেদিক থেকে খুশি গিয়ে আপাতন করবে। কিন্তু দেখতে পাবে একটি আলোক রশ্মির ক্ষেত্রে যে এমন একটি আলোক রশ্মি পাবে, যত খুশি আলোক রশ্মি অঙ্কন করো একটি মাত্র আলোক রশ্মি পাবে যার ক্ষেত্রে AB আর CDটা সমান্তরাল, অর্থাৎ আপাতিত রশ্মি ও প্রতিসৃত রশ্মি সমান্তরাল হবে একটি মাত্র রশ্মির ক্ষেত্রে। আমি অনেকগুলো আঁকিনি, এখানটা একটা দেখিয়ে দিয়েছি, কিন্তু তোমরা যদি যত খুশি রশ্মি এনে আপাতন করো না কেন, একটা রশ্মি পাবে যার ক্ষেত্রে আপাতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি সমান্তরাল। সেই রশ্মিটা, অর্থাৎ যে রশ্মির ক্ষেত্রে আপাতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি সমান্তরাল, সেটি লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় বা লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের সময় প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে ছেদ করে সেটাকেই আমরা আলোক কেন্দ্র বলবো। অর্থাৎ আলোক কেন্দ্র কি? আলোক কেন্দ্র হলো এমন একটি বিন্দু প্রধান অক্ষের ওপর অবস্থিত, এখানটা একটু লিখি সংজ্ঞাটা যদি বলি, লেন্সের প্রথম তলে আপাতনের পর, লেন্সের প্রথম তলে আপাতনের পর দ্বিতীয় তল থেকে নির্গত প্রতিসৃত রশ্মি যদি আপাতিত রশ্মির সমান্তরাল হয়, সেক্ষেত্রে প্রতিসৃত রশ্মি প্রতিসরণের ফলে আলোক রশ্মি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, তাকে আলোক কেন্দ্র বলে। বোঝা গেল? একটি মাত্র আলোক রশ্মির ক্ষেত্রেই এটা পাওয়া যাবে, এই ও বিন্দুটিকে আলোক কেন্দ্র বলে। এখন দেখো, লেন্সটি যদি পাতলা হয়, লেন্সটা যদি খুব পাতলা হয়, সেক্ষেত্রে দেখবে এই যে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি AB বা BC বা CD সব একটু একই সরলরেখায় নেই, তাই তো? প্রতিসরণের পর একটু গতিপথগুলো পরিবর্তিত হয়েছে। কিন্তু লেন্স যদি পাতলা হয়, সেক্ষেত্রে ছবিটা অঙ্কন করলে দেখতে পাবে, এরকম যদি খুব পাতলা লেন্সে আমরা ছবি অঙ্কন করি, দেখবে এই রশ্মিগুলো প্রায় সব একই সরলরেখায় অবস্থিত, মানে আমরা তফাৎটা ধরতে পারবো না। বোঝা গেল? পাতলা লেন্সের ক্ষেত্রে।
তাই পাতলা লেন্সের ক্ষেত্রে আলোককেন্দ্রের সংজ্ঞাটা একটু আলাদা দেওয়া হয়। কি বলা হয়? বলা হয় আলোককেন্দ্র হলো প্রধান অক্ষের ওপর অবস্থিত এমন একটা বিন্দু যার মধ্যে দিয়ে প্রতিসরণের ফলে আলোকরশ্মির কোনো চ্যুতি ঘটে না। দেখো, কোনো গতিপথের পরিবর্তন ঘটছে না। এটা যদিও, এই যে সংজ্ঞাটা বলছি, এটা যদিও কেবলমাত্র পাতলা লেন্সের ক্ষেত্রে সঠিক। অর্থাৎ পাতলা লেন্সের ক্ষেত্রে যদি আলোককেন্দ্রের সংজ্ঞা দিই, কী বলবো? সেক্ষেত্রে বলা যায় আলোককেন্দ্র হলো লেন্সের প্রধান অক্ষের ওপর পাতলা লেন্সের ক্ষেত্রে সংজ্ঞাটা আলোককেন্দ্র লেন্সের প্রধান অক্ষের ওপর অবস্থিত এমন একটি বিন্দু, প্রধান অক্ষের ওপর অবস্থিত এমন একটি বিন্দু, এই যে পাতলা লেন্সের ক্ষেত্রে, যার মধ্যে দিয়ে প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি ঘটে না। আলোকরশ্মির চ্যুতি ঘটে না। বোঝা গেল? এটা পাতলা লেন্সের ক্ষেত্রে কেবলমাত্র। এবার আমাদের প্রশ্ন জাগে যে একটি লেন্সের আলোককেন্দ্র কটি হতে পারে, বা একটি লেন্সের কি আলোককেন্দ্র নির্দিষ্ট, অর্থাৎ এই বিন্দুতেই সর্বদা আলোককেন্দ্র পাবো, না পরিবর্তিত হতে পারে? আসলে কী হয় যেন, একটি লেন্সের কেবলমাত্র একটি আলোককেন্দ্র পাওয়া যায়, আর সেটি নির্দিষ্ট। কোনো কিছুতেই আলোককেন্দ্রের কিন্তু পরিবর্তন ঘটে না। কোনো কিছুতেই বলতে আমরা বলতে চাইছি, যদি পারিপার্শ্বিক মাধ্যম পরিবর্তিত হয় বা কোনো কিছু চেঞ্জ করা হয়, আলোককেন্দ্র কিন্তু প্রিজমের ক্ষেত্রে, এই লেন্সের ক্ষেত্রে নির্দিষ্টই থাকবে। আলোককেন্দ্রের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা বলতে পারি আলোককেন্দ্র একটি নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট লেন্সের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দু আমরা দেখাতে পারি। এই যে আলোককেন্দ্রটি, অর্থাৎ ধরো আমি এটা মুছে দিই ছবিটা, আলোককেন্দ্রের সঙ্গে লেন্সের দুটো গোলীয় তলের বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক প্রতিষ্ঠা করা যায়। যদিও সম্পর্কটি আমাদের প্রতিষ্ঠা করতে হবে না, শুধু জেনে রাখলেই হবে। সেটা কি? আমি সবসময় উত্তল লেন্স অঙ্কন করছি, কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রেও একইভাবেই সব কিছু প্রমাণ করা যায়। ধরো এই যে তলটা, এর নাম দিই, এইটা হলো আলোককেন্দ্র। লেন্সের ভিতরে আছে আলোককেন্দ্র, লেন্সের বাইরেও থাকতে পারে, আমরা দেখাচ্ছি একটু পরে। এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু। এই তলটির বক্রতা ব্যাসার্ধ, এই তলটির বক্রতা কেন্দ্র কোন দিকে থাকবে? এদিকে C1, আর এই ডিস্টেন্সটা তো বক্রতা ব্যাসার্ধ, এই বক্রতা ব্যাসার্ধ R1 তো, কারণ গোলকের অংশ তার ব্যাসার্ধ, বক্রতা কেন্দ্র আর গোলকের পরিধির ওপর যে কোনো বিন্দু, এরকমভাবে জুড়লেই তো পেতাম ব্যাপারটা, তাই না? এটাই হলো বক্রতা ব্যাসার্ধ। একই রকমভাবে এই দ্বিতীয় তলটা দেখো, এই যে তলটা, এই তলটার বক্রতা ব্যাসার্ধ কোন দিকে থাকবে? বক্রতা কেন্দ্রটা C2 এদিকে, আর এটা হবে কি? বক্রতা ব্যাসার্ধ R2। আমি ওপরে আঁকলাম না, কারণ বক্রতা ব্যাসার্ধ কি এরকমভাবে আঁকা যেত না? হ্যাঁ, যেত। দুটো দেখতে গায়ে গায়ে গুলিয়ে যেত, তাই আমি নিচে এঁকে দিলাম বক্রতা ব্যাসার্ধ। আমরা গাণিতিকভাবে দেখাতে পারি লেন্সের এই বক্রতা ব্যাসার্ধ দুটোর অনুপাত, অর্থাৎ R1/R2 মান দেখবে OA আর OBর সঙ্গে সমান হয়। অর্থাৎ লেন্সের দুটো বক্রতা ব্যাসার্ধের অনুপাত এবং আলোককেন্দ্র থেকে তল দুটো দূরত্বের অনুপাত একই হয়। ও থেকে এ মানে কি?
আলোক কেন্দ্র থেকে প্রথম তলের দূরত্ব, আর ও বি মানে কি আলোক কেন্দ্র থেকে দ্বিতীয় তলের দূরত্ব। এই দূরত্ব দুটোর অনুপাত যা, বক্রতা ব্যাসার্ধের অনুপাতও তাই। তাই বলা হয়, এখানটা আরেকটা পয়েন্ট লিখতে পারি কি, সেটা হলো আলোক কেন্দ্র লেন্সের দুটি তলকে, লেন্সের তল দুটিকে বক্রতা ব্যাসার্ধের অনুপাতে বিভক্ত করে। খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, বক্রতা ব্যাসার্ধের অনুপাতে বিভক্ত করে। হ্যাঁ, যেটা বলছিলাম, বক্রতা, এই আলোক কেন্দ্র কি লেন্সের ভিতরে থাকবে সর্বদা? না, কিন্তু অবশ্যই প্রধান অক্ষের ওপর থাকবে। আলোক কেন্দ্র কী হয় যেন, লেন্সের পৃষ্ঠে থাকতে পারে, লেন্সের বাইরেও থাকতে পারে। কেমন? ধরো এই যে আমরা লেন্সে গেছিলাম, মনে আছে তো, প্ল্যানো কনকেভ বা প্ল্যানো কনভেক্স, এই যে লেন্সটা, এটা প্ল্যানো কনকেভ লেন্স। এতক্ষণ সব উত্তল লেন্স করছিলাম বলে এটা অবতল লেন্স অঙ্কন করলাম। দেখবে এই লেন্সগুলোর বক্রতা কেন্দ্র এই সমতল পৃষ্ঠেই থাকে। বক্রতা কেন্দ্রটা এই যে গোলীয় সমতল তল আছে না, তার ওপরেই থাকে। আবার এই যে লেন্সটা গেছিলাম, মনে আছে, কনকেভ ও কনভেক্স লেন্স। কনকেভ ও কনভেক্স মানে একটা তল অবতল, একটা তল উত্তল। এই যে লেন্স অঙ্কন করেছিলাম, দেখবে এই সব লেন্সগুলোর বক্রতা কেন্দ্র, প্রধান অক্ষটা ওপরে হয়ে গেছে না, বক্রতা কেন্দ্র লেন্সের বাইরে আছে। এই যে লেন্সের বাইরে বক্রতা কেন্দ্র অঙ্কন করা যায়। অঙ্কন করা যায় মানে কি হয়, লেন্সের বাইরেই হয়। দেখো, আলোক কেন্দ্র লেন্সের বাইরে, ভিতরে, পৃষ্ঠে, যেখানে খুশি থাকতে পারে, কিন্তু অবশ্যই করে কোথায় থাকবে? প্রধান অক্ষের ওপরে থাকবে। অবশ্যই করে আলোক কেন্দ্র প্রধান অক্ষের ওপরে অবস্থান করবে। এবার একটু আমরা আলোক কেন্দ্র তাহলে বুঝলাম, এখানে কিন্তু লিখে দেবো। আচ্ছা, লিখে দিই, আলোক কেন্দ্র লেন্সের বাইরেও থাকতে পারে। বাইরেও থাকতে পারে, এই হলো আলোক কেন্দ্র। এরপরেই আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে, সেটি হলো লেন্সের ফোকাস বিন্দু। দর্পণের ফোকাস বিন্দু জেনেছিলাম, লেন্সের ফোকাস বিন্দু জানবো, আর দর্পণের ফোকাস বিন্দু থেকে লেন্সের ফোকাস বিন্দুর পার্থক্যটা কি সেটাও বোঝার চেষ্টা করব। আর একটা কথা, আমরা কিন্তু সমস্ত দূরত্ব আলোক কেন্দ্র থেকেই পরিমাপ করি। দর্পণে যেমন মেরু থেকে পরিমাপ করেছিলাম, লেন্সের সমস্ত দূরত্ব আলোক কেন্দ্র থেকেই পরিমাপ করা হয়। আলোক কেন্দ্রকে প্রধান বিন্দু, মূল বিন্দু বলে। আলোক কেন্দ্রকে লেন্সের মূল বিন্দু বলে। আচ্ছা, যেটা বলছিলাম, এবার আমরা একটু ফোকাস বিন্দু সম্পর্কে জানব। দর্পণের কটা ফোকাস ছিল? একটি মাত্র ফোকাস বিন্দু। কিন্তু লেন্সের মুখ্য ফোকাস বিন্দু দুটো হয়, প্রথম মুখ্য ফোকাস এবং দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু। যেটা দর্পণের কেবলমাত্র একটি ছিল। লেন্স সংক্রান্ত কয়েকটি রাশি শিখছি, তাই তো? এটা হবে 6-এ, কারণ 4-এ আমরা আলোক কেন্দ্র জেনেছিলাম, 5-এ আমরা পাতলা লেন্স জেনেছিলাম, 6-এ লেন্সের ফোকাস বিন্দু। এটাও গুরুত্বপূর্ণ পয়েন্ট, অর্থাৎ ফোকাস বিন্দু আর আলোক কেন্দ্র। ফোকাস বিন্দু কটা হয়? লেন্সের ফোকাস বিন্দু দুটো। কি কি? প্রথম মুখ্য ফোকাস বিন্দু আর দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু। প্রথম মুখ্য ফোকাস বিন্দু,
দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু। অবশ্যই ফোকাস বিন্দু বলতে আমরা এটা মুখ্য ফোকাস বিন্দুকে বলছি। গৌণ ফোকাস হতে পারে সেটা পরে, মুখ্য ফোকাসকে দুটো ভাগে ভাগ করা যায়। কেমন? আমি প্রথমে দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু বোঝার চেষ্টা করি। কেন? আসলে আমাদের দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দুটাই সর্বদা কাজে লাগবে। দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু কি? দ্বিতীয় মুখ্য ফোকাস কি? ধরো এরকম একটি উত্তল লেন্স অঙ্কন করলাম, দুটো প্রান্ত জুড়ে দেওয়ার পর প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে ছেদ করে সেটাকে আমরা কি বলি? আলোক কেন্দ্র। এই লেন্সের প্রধান অক্ষের ওপর সমান্তরাল আলোক রশ্মি এসে আপাতিত হলো। এগুলো সব প্রধান অক্ষ সমান্তরাল। এই আলোক রশ্মিগুলো লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণ হবে। প্রতিসরণ হওয়ার পর দেখতে পাবো ওরা প্রধান অক্ষের ওপর একটি নির্দিষ্ট বিন্দুতেই মিলিত হয়েছে। যে বিন্দুতে মিলিত হয় সেটাকেই আমরা দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দু বলি। বোঝা গেল? আবার অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়? আবার অবতল লেন্সের ক্ষেত্রে যদি ছবিটা অঙ্কন করতাম, এই সাইডে দেখায়, এই অবতল লেন্স, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আপাতিত হলো, প্রতিসরণের পর দেখবে ওরা এইভাবে নির্গত হয়ে যাচ্ছে। এবার প্রতিসৃত রশ্মিগুলোকে বৃদ্ধি করলে যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বা ছড়িয়ে পড়ছে বলে মনে হবে সেটাকেই আমরা দ্বিতীয় মুখ্য ফোকাস বলবো অবতল লেন্সে। অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরাল আলো প্রতিসরণের পর যেখানে মিলিত হলো বা যেখান থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে বলে মনে হয় সেটাকেই কি বলি আমরা? লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস। উত্তল লেন্স বা অবতল লেন্স। উত্তল লেন্সের ক্ষেত্রে প্রকৃতপক্ষে মিলিত হয়, অবতল লেন্সের ক্ষেত্রে ছড়িয়ে পড়ে বলে মনে হয়। আর প্রথম মুখ্য ফোকাস কি? এই দুটো তো দ্বিতীয় মুখ্য ফোকাস হলো। প্রথম মুখ্য ফোকাস বলছে যে এই একটি লেন্সের প্রধান অক্ষের ওপর কোনো একটি বিন্দুতে আলোক উৎস রাখো, কোনো একটি বিন্দুতে, যে কোনো একটি বিন্দুতে আলোক উৎস রাখলাম। এবার এখান থেকে আলোক রশ্মিগুলো কী হবে? লেন্সে গিয়ে পড়বে। প্রতিসরণের পর যদি প্রধান অক্ষের সমান্তরাল হয়, এই বিন্দু থেকে আলো লেন্সে পড়ার পর প্রতিসৃত হবে। প্রতিসৃত হওয়ার পর যদি প্রধান অক্ষের সমান্তরাল হয় তাহলে এই বিন্দুটাকে আমরা বলবো প্রথম মুখ্য ফোকাস। দুটোর মধ্যে তফাৎ দেখো, সমান্তরাল আলো এসে যেখানে মিলিত হচ্ছে, আর এখানে কি হচ্ছে? যে বিন্দু থেকে আলো লেন্সে পড়ার পর প্রতিসরণের পরে কি হচ্ছে? সমান্তরাল হচ্ছে, সেটাকেই প্রথম মুখ্য ফোকাস বলা হচ্ছে। একটি লেন্সে দুদিকে দুটো মুখ্য ফোকাস থাকে। এদিকে যদি প্রথম মুখ্য ফোকাস হয় তাহলে ঠিক এর উল্টো দিকে হবে দ্বিতীয় মুখ্য ফোকাস। আবার তুমি এদিকে যদি প্রথম মুখ্য ফোকাস অঙ্কন করো তাহলে এদিকে পাবো দ্বিতীয় মুখ্য ফোকাস। দুজনের অবস্থান দুজনের বিপরীত দিকে। বোঝা গেল? অবতল লেন্সের ক্ষেত্রেও তাই, যে বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে বলে মনে হবে বা যে বিন্দুতে আলোক রশ্মি রাখলে প্রতিসরণের পর সমান্তরাল হয়ে যাবে এর মতো, সেটাকেই প্রথম মুখ্য ফোকাস বলবো। আমাদের প্রথম মুখ্য ফোকাস নিয়ে খুব একটা বেশি মাথা ঘামাতে হয় না, আমাদের দ্বিতীয় মুখ্য ফোকাসটা বিস্তৃতভাবে জানতে হয়। আচ্ছা, আর একটা জিনিস জানতে হয়, ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব কাকে বলবো? ফোকাস দূরত্ব হচ্ছে ফোকাস বিন্দু শিখলাম, সাথে ফোকাস দূরত্ব, ছবিটা থাক, ছবিটা কাজে লাগবে তাই মুছলাম না। ফোকাস দূরত্ব কাকে বলে জানো? এই ফোকাস বিন্দু আর আলোক কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এই যে দূরত্ব, এটাকেই ফোকাস দূরত্ব বলে। বা উল্টো বলা উচিত, আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দুর দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। এখানটাও তাই, আলোক কেন্দ্র থেকে ফোকাস বিন্দুর দূরত্বকে প্রথম ফোকাস দূরত্ব আর এটা দ্বিতীয় ফোকাস দূরত্ব বলা হয়। এর ক্ষেত্রে কী হবে? আলোক কেন্দ্র থেকে এই দূরত্বটা ফোকাস দূরত্ব। হ্যাঁ, আমরা কোন ফোকাস দূরত্ব গণনার ক্ষেত্রে কাজে লাগাই? বললাম দ্বিতীয় ফোকাস দূরত্বকেই কাজে লাগানো হয়। আর একটা প্রশ্ন দেয় যে একটি লেন্সের তো দুটো ফোকাস বিন্দু বা ফোকাস দূরত্ব দুটো, তো দুদিকে দুটো পাচ্ছে একই লেন্সের, দুটো দূরত্ব কি আলাদা আলাদা হতে পারে না সমান হয়? হ্যাঁ, এর উত্তর হবে আলাদা আলাদা হতে পারে, আবার সমানও হতে পারে। সেটা নির্ভর করবে লেন্সের দুটো তল, এই যে তল দুটো আছে তাদের ব্যাসার্ধ কেমন আর লেন্সের দুপাশের মাধ্যম কেমন আছে তার ওপর। যদি লেন্সের দুপাশে দুরকম মাধ্যম থাকে তাহলে প্রথম মুখ্য ফোকাস দূরত্ব
আর দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব পৃথক পৃথক হবে। কিন্তু একটা লেন্সের দুটো তলের বক্রতা ব্যাসার্ধ সমান, দুটো তলের দুপাশে মাধ্যম একই থাকলে সেক্ষেত্রে ফোকাস দূরত্ব দুটি একই হবে, অর্থাৎ প্রথম মুখ্য ফোকাস দূরত্ব যা হবে দ্বিতীয় মুখ্য ফোকাস দূরত্ব তাই হবে যদি একই থাকে। আরেকটা জিনিস, লেন্সের ফোকাস দূরত্ব আর একটা বিষয়ের ওপর নির্ভর করে, সেটি হলো বর্ণের ওপর, অর্থাৎ কোন বর্ণের আলো এসে লেন্সের ওপর আপাতিত হয়েছে। প্রত্যেকটি বর্ণের আলোর জন্য লেন্সের ফোকাস দূরত্ব পৃথক পৃথক হয়। কেন? কারণ আমরা জানি বর্ণের সঙ্গে এই লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক পরিবর্তিত হয়। প্রত্যেকটি উপাদানের প্রতিসরাঙ্ক প্রতিটি বর্ণের জন্য পৃথক। আমরা কসির সূত্র থেকে শিখেছিলাম, প্রতিসরণের পুরো প্রথম ক্লাসে শুরুতেই শিখেছিলাম। ফলে কী হবে, প্রতিটি বর্ণের জন্য কিন্তু লেন্সের ফোকাস দূরত্ব পৃথক পৃথক হবে। ফলে আমরা বলতে পারি, এই জায়গাটা একটু লিখে নিতে পারি যে লেন্সের ফোকাস দূরত্ব পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক, পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রতিসরাঙ্ক ও আপাতিত আলোর বর্ণের উপর নির্ভর করে। বর্ণের উপর নির্ভর করে। এরপরেই আমরা জানবো, তাহলে 7টা শেখা হয়ে গেলে এরপরে দুটো ছোট্ট জিনিস, সেটা হলো ফোকাস তল আর গৌণ ফোকাস বিন্দু। 7-এ 6-7 হয়ে গেছে, এবার 8-এ শিখবো, তাই তো? 8 নম্বরে কি শিখব? ফোকাস তল। এটা কি জানো? এই যে ফোকাস বিন্দু অঙ্কন করেছিলাম, এই ফোকাস বিন্দুতে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে কোনো তল কল্পনা করবে। এই যে তলটা, এটা কি বলা হচ্ছে? ফোকাস তল। আর গৌণ ফোকাস বিন্দু কাকে বলবো? যদি আলোকরশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরাল না হয়ে এরকমভাবে তির্যকভাবে এসে আপাতিত হতো, দেখো আলোকরশ্মিগুলো তির্যকভাবে আপাতিত হয়েছে, নিজেরা কি সমান্তরাল, কিন্তু নিজেরা প্রধান অক্ষের সমান্তরাল নয়। এইভাবে আলোকরশ্মি আপাতিত হলে প্রতিসরণের পর, এই যে আলোকরশ্মিগুলো প্রতিসরণের পর ফোকাস তলের ওপর একটা বিন্দুতে মিলিত হয়। আগে কোথায় মিলিত হচ্ছিল? প্রধান অক্ষের ওপর। যখন আলোকরশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরাল, নিজেরাও সমান্তরাল আবার প্রধান অক্ষের সমান্তরাল, কিন্তু নিজেরা সমান্তরাল প্রধান অক্ষের সমান্তরাল না হলে সেক্ষেত্রে কী হয়? ফোকাস তলের ওপর বিন্দুতে মিলিত হয়। সেই বিন্দুটাকে বলি গৌণ ফোকাস বিন্দু। এটাই হচ্ছে গৌণ ফোকাস বিন্দু। অর্থাৎ লেন্সের একাধিক গৌণ ফোকাস বিন্দু থাকতে পারে, একাধিক গৌণ ফোকাস বিন্দু থাকে। বুঝছে? কিন্তু মুখ্য ফোকাস বিন্দু দুটো, প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস। দর্পণে কেবলমাত্র একটি মুখ্য ফোকাস ছিল। একটা জিনিস সবসময় মনে রাখবে, দর্পণে প্রতিফলন ঘটে, লেন্সে প্রতিসরণের ফলে সব কিছু হয়, তাই তফাৎ আছে দুটো বিষয়বস্তুর মধ্যে। এই হলো লেন্স সংক্রান্ত কয়েকটি রাশি। এর পরের ক্লাসে আমরা লেন্সের বিভিন্ন অবস্থানে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, প্রতিবিম্বের প্রকৃতি কেমন হয় সেটা জানব। দর্পণে যেমন শিখেছিলাম, লেন্সের ক্ষেত্রেও তেমন শিখব।